কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানীও বটে। এই শহরের যে দিকে যাবেন সেদিকেই দেখতে পাবেন প্রাচীন স্থাপনা। হুগলি নদীর পূর্ব পাড়ে গড়ে ওঠা এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি কলকাতা শহরের কোথায় কি আছে সেটা তো দেখাবই, পাশাপাশি দেখাবো ইতিহাস বিখ্যাত বাকরখানি তৈরির পুরো প্রক্রিয়া। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন কলকাতা শহর থেকে একটু চক্কর দিয়ে আসি। সকালের কলকাতা আমার কাছে বেশ সজীব মনে হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে শহরটির ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা। এখানে লাল বাতি জ্বলে ওঠার সাথে সাথেই গাড়ি থেমে যায়, সেটা দিন হোক আর গভীর রাত কিংবা সকাল, যখনই লাল বাতি জ্বলবে তখনই থেমে যাবে সকল গাড়ি। একটা মজার জিনিস আপনাদের দেখাই যে কলকাতার ট্রাফিকের যে সিগন্যালিং সিস্টেমটা এত স্ট্রং। আপনারা দেখুন যে সামনে কিন্তু পুরোটাই ফাঁকা, অথচ লাল বাতি পড়েছে, গাড়ি দাঁড়িয়ে গেছে। এই যে সবুজ বাতি এখন পড়েছে, গাড়ি চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে পুলিশকে হাত নাড়িয়ে নাড়িয়ে সিগন্যাল দিতে হয়, তারপরেও মানতে চায় না, আমরা মানি না সাধারণ মানুষ। অথচ ফাঁকা রাস্তা, একটা গাড়ি নেই, চাইলেই কিন্তু চলে যাওয়া যেত। আমাদের সঙ্গে আমাদের এই যিনি আছেন গাড়ি চালক, আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা এই যে ফাঁকা রাস্তা দেখলেন, তারপরেও আপনারা মানে গাড়িটা দাঁড়িয়ে থাকলো, গেলেন না কেন? আমরা যাব না, আমরা কানুনকে মেনে চলি, আমরা ডিসিপ্লিন কোনো দিন ভাঙি না। যত ফাঁকা রাস্তা থাকুক, সিঙ্গেল হয়ে গেলে দাঁড়াতেই হবে আমাদের। সেই ক্ষেত্রে যদি আপনি তারপরে চলে যান তা আপনাদের আমাদের সিটি ক্যামেরা ফাইন হয়ে যাবে। সব সিঙ্গেল সিটি ক্যামেরা লাগানো আছে, ফাইন হয়ে যাবে। সত্যিই তাই, ট্রাফিক আইনের সুষ্ঠু প্রয়োগ একটি শহরের জনজীবনকে কতটা প্রাণবন্ত করতে পারে সেটারই যেন উজ্জ্বল দৃষ্টান্ত এই শহর। চলতে চলতে আমরা দেখতে পেলাম বিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়াম। হুগলি নদীর তীরের এই স্টেডিয়ামটি বিশাল। ভারতের প্রাচীনতম এই ক্রিকেট স্টেডিয়ামটি নির্মাণ করা হয় আজ থেকে প্রায় 159 বছর আগে 1864 সালে। নান্দনিক এই স্টেডিয়ামটি বেঙ্গল ক্রিকেট টিম এবং আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। বিশাল এই মাঠে প্রায় 70,000 দর্শক সিটে বসে খেলা দেখতে পারে। এই স্টেডিয়ামের পাশেই রয়েছে সবুজে মোড়ানো ইডেন গার্ডেন্স পার্ক। উদ্যানটি এতটাই নিরিবিলি আর ছায়া শীতল যে গ্রীষ্মের খরতাপে এখানে গেলে আপনার হৃদয় পাবে প্রশান্তির পরশ। এখানকার নান্দনিক ফুল আর নানা প্রজাতির গাছগাছালি বিষণ্ণ মনকেও দেবে শান্তির বার্তা। ইডেন গার্ডেন্সের পাশেই রয়েছে আকাশবাণী কলকাতার প্রধান কার্যালয়। 1927 সালে ভারতে যে দুটি কেন্দ্র থেকে রেডিও সম্প্রচার শুরু হয় তার একটি এই আকাশবাণী। আকাশবাণী অফিসের ঠিক বিপরীত পাশেই অবস্থিত বিধানসভা ভবন, নির্বাচিত বিধায়করা যার সদস্য, ঠিক আমাদের দেশের সংসদ ভবনের মতো। পর্দায় প্রাসাদ সম এখন যে অট্টালিকাটি দেখতে পাচ্ছেন এটি রাজভবন, পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন এটি। 1803 সালে নির্মিত এই প্রাসাদ পূর্বে ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। সেই সময় এর নাম ছিল গভর্নমেন্ট হাউস, বাংলায় লার্ড ভবন। চলতে চলতে আমরা এখন চলে এসেছি হুগলি নদীর একেবারে ধারে। দূর থেকেই চোখে পড়ল বিখ্যাত হাওড়া ব্রিজ।
এই ব্রিজ আপনি যদি কাছে এসে না দেখেন তাহলে এর জটিল ও নান্দনিক নির্মাণশৈলী সম্পর্কে কোনো ধারণাই করতে পারবেন না। লোহার তৈরি এই ব্রিজটি মূলত ঝুলন্ত অবস্থায় রয়েছে, যার মাঝখানে একটি পিলারও নেই। চিন্তা করতে পারেন, হাজার হাজার টন লোহা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই অসাধারণ ব্রিজটির কিতাবি নাম রবীন্দ্র সেতু। তবে হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করায় অধিকাংশ মানুষ এটিকে হাওড়া ব্রিজ হিসেবেই চেনে। তবে শুধু কলকাতা নয়, পুরো ভারতের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে সোজা চলে যেতে হবে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। ভারতের সর্ববৃহৎ এই জাদুঘরটি অত্যন্ত সমৃদ্ধ। এখানে রয়েছে একটি মিশরীয় মমি, ভারতের বৌদ্ধ স্তূপ, ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল, কঙ্কাল, শিল্প সংগ্রহ, দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী, ভূতাত্ত্বিক প্রস্তর, কুতুব মিনার, শাহজাহানের তাজমহল সহ বহু কিছু। বিশ্বের অন্যতম প্রাচীন এই জাদুঘরটি 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করে। ইন্ডিয়ান মিউজিয়ামের পাশেই অবস্থিত আরেক প্রাচীন স্থাপনা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত জানাবো, তবে এখন আপনাদের দেখাবো সেই বিখ্যাত বাকরখানি তৈরির পুরো প্রক্রিয়া। বাকরখানি তৈরি দেখতে সন্ধ্যার পর আমি এসেছি মার্কুইস স্ট্রিটের একেবারে শেষ মাথায় আরাফাত রেস্টুরেন্টে। এখানে এসে আমি তো অবাক, এত বড় আকারের বাকরখানি জীবনে এই প্রথম দেখলাম। আমাদের দেশের বাকরখানির আকার ঠিক এত বড় নয় এবং দেখতেও ঠিক এরকম নয়। এখানকার বাকরখানিগুলো দেখেই বোঝা যাচ্ছে স্বাদটাও ভিন্ন হবে। এখানকার বাকরখানির নাম ডাকের কথা শুনেছি এর আগে, শুনেছি এখানে নাকি অরিজিনাল বাকরখানি তৈরি করা হয়। দোকানে এসেই জানতে পারলাম এখানে শুধুমাত্র রমজান মাসে তৈরি হয় বাকরখানি, আর এই বাকরখানি তৈরির জন্য বিহার থেকে আনা হয় দক্ষ কারিগর। তাই এই দোকানটির বাকরখানির চাহিদা রমজান মাসে তুঙ্গে থাকে। দোকানে এসে দেখলাম কারিগররা একের পর এক বাকরখানি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বছরে এক মাসে পাবে, শুধু রমজান মাসে, আর কোনো দিন পাবে না। আর এই রুটি পুরো কলকাতার মধ্যে কোনো জায়গা হয় না, শুধু এখানে হয়। অনেক জায়গা হয় কিন্তু পাউরুটি ব্রেড আছে, ব্রেড ওই হবে, এই রুটি হবে। বাইরে থেকে কারিগর আসে এখানে, কলকাতায় কারিগর নেই, বাইরে থেকে এসছে এখানে। এটার নাম কি বললেন? বাকারখানি भी बोले, एक सिरमान ब्रेड भी बोले। বাকরখানি তৈরির ক্ষেত্রে শুরুতে ঘি, মালাই, ক্রিম, বাটার, খাবার সোডা এবং ইস্টের সমন্বয়ে এভাবে ময়দার খামি তৈরি করে নিতে হয়। এরপর বেশ খানিক সময় বাদে খামি থেকে পরিমাণ মতো ময়দার দলা নিয়ে এমন পেঁচানো ডিজাইন করে রাখার পর সেগুলো বেলুন দিয়ে এভাবে মেলে নেওয়া হয়। এরপর এতে দেওয়া হলো কাঠবাদাম, এরপর দেওয়া হলো চীনাবাদাম, আর মাঝখানে বসিয়ে দেওয়া হলো চেরি। আপনি চাইলে এর সঙ্গে কিশমিশও যোগ করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে এর উপরে দেওয়া হয় গরুর খাঁটি দুধ, তারপর ছিটিয়ে দেওয়া হলো তিল। ব্যাস,
তৈরি হয়ে গেল আসল বাকরখানি। এখন এটি এই অবস্থায় চুলায় দিতে হবে। কিছুক্ষণ পর তাক অনুযায়ী চুলা থেকে বের করে বাকরখানিটি চুবানো হলো চিনির শিরায়। কলকাতার অনেক বিখ্যাত খাবারের নাম শুনেছি, খেয়েছি, কিন্তু এই বিখ্যাত বাকরখানি যেটা এই দোকানটাতে পাওয়া যায়, এই খাবারটির মতো সুস্বাদু খাবার আমি পুরো কলকাতার কোথাও দেখিনি। এতটা সুস্বাদু। সত্যিই তাই। চিনির শিরা থেকে যখন বাকরখানিগুলো একটার পর একটা চুবিয়ে চুবিয়ে উঠানো হচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন এখনই খেয়ে ফেলি। চিনির শিরায় চুবানোর কারণে হালকা মিষ্টি হয়, তাই যে কেউ চাইলেই চিকেন বা অন্য কোনো তরকারি ছাড়াও অনায়াসে খেতে পারবে এই বাকরখানি। তবে বিশাল আকারের এই বাকরখানি একা একজন একটি শেষ করতে পারবে না। একটি বাকরখানির দাম 100 টাকা, যা অনায়াসে 2 জন খাওয়া যায়। সত্যি ইতিহাস আর ঐতিহ্যের শহর কলকাতার এই বিখ্যাত বাকরখানির স্বাদ আমি হয়তো কখনোই ভুলতে পারবো না। আসলেই অসাধারণ ছিল।